তো আজকে আমি তোমাদের অমরনাথ নামক যে টেক্সট আছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর সেই অমরনাথ সম্বন্ধে বেশ কিছু বেসিক জায়গা জেনে নিয়ে তারপর মূল টপিক বা মূল টেক্সটের মধ্যে আমরা প্রবেশ করব। লেখা আছে অমরনাথ। অমরনাথ এই গল্পটি কার লেখা? সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতার বা ভগিনী নিবেদিতার জন্ম হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। কোথায়? আয়ারল্যান্ডে। মৃত্যু হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। তিনি কোথায় মারা গেছিলেন? ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় তিনি মারা গেছিলেন। তাহলে ভগিনী নিবেদিতা তিনি জন্মগত সূত্রে ছিলেন একজন কি আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের লোক, এবং মারা যাচ্ছেন 1911 খ্রিস্টাব্দে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। এর মূল নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল। তার নামটা ভগিনী নিবেদিতা কেন হলো? তিনি বিবেকানন্দের সান্নিধ্যে আসার পর তিনি ভারতীয় যে দর্শন, ভারতীয় যে আধ্যাত্মিকতা তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন, এবং তার শিষ্যরূপে যখন তিনি খ্যাতি লাভ করেন, তখন স্বামী বিবেকানন্দ তার নামটা মার্গারেট এলিজাবেথ নোবেল বদলে দিয়ে বা পরিবর্তন করে দিয়ে কি রাখেন? সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা। এখন নিবেদিতা মানে কি? নিবেদিত প্রাণ। তিনি ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় সংস্কৃতি, কালচার, ধর্মীয় রীতিনীতি এইগুলোর প্রতি তার প্রাণটাকে ঢেলে দিয়েছিলেন বা নিবেদন করেছিলেন বলে তাকে নিবেদিতা বলা হয়। তো এখন আমাদের এই যে অমরনাথ, এই অমরনাথ নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের প্যারালালি আরো খানিকগুলো নামের কথা কিন্তু আমাদের মাথাতে আসে। অমরনাথ, তার সঙ্গে সঙ্গে বদ্রীনাথ, তার সাথে সাথে কেদারনাথ, তাই তো? এই অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ এগুলো কি? এগুলো হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কতগুলি পবিত্র তীর্থক্ষেত্র বা পবিত্র তীর্থস্থান। এই জায়গাগুলোতে কোন ঠাকুর থাকে? শিব ঠাকুর থাকে। ঠিক আছে? প্রতিটি ধর্মের যেমন এক একটি পবিত্র তীর্থস্থান থেকে, ইসলাম ধর্মে আমরা দেখতে পাচ্ছি যেমন মক্কায় হজ করতে যায়, মক্কাটা একটা পবিত্র, মক্কার কাবা ঘর। ঠিক তেমনি আমাদের হিন্দুদের তো 33 কোটি দেবদেবী, তো তার মধ্যেই একটি জায়গা হচ্ছে গিয়ে কি অমরনাথ। জায়গাটার নাম অমরনাথ কেন হলো? অমর যোগ নাথ সমান অমরনাথ। অমর মানে অমরত্ব, আর নাথ মানে হচ্ছে স্বামী বা প্রভু বা মাস্টার। তাহলে অমরত্ব দান করার স্বামী বা প্রভু বা মাস্টার যিনি, তাকে বলছি কি আমরা অমরনাথ। এবার আমাদের সনাতন ধর্মের অনেক দেবদেবী আছে, তার মধ্যে একটা কল্পনা করা হয় বা ধরে নেওয়া হয় শিব পুরাণ অনুযায়ী যে ভগবান শিব বা লর্ড শিব, সেই ভগবান শিব হচ্ছেন কি অমরত্ব দান করার মালিক, তাই তাকে কি বলা হয়? অমরনাথ। অমরত্ব দান করার মালিক বা মাস্টার বা প্রভু। এই জায়গাটার নাম অমরনাথ কেন হলো? এই অমরনাথটি কোথায় আছে? অমরনাথ আছে কোথায়? এই যে এটি হচ্ছে একটি পাহাড়ের গুহা। সেই পাহাড়ের গুহাতে অমরনাথ নামক যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ অবস্থান করছেন। এই গুহাটাকে অমরনাথের গুহা কেন বলা হয়? আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী বা হিন্দু পুরাণ মতে কি না, একবার ভগবান শিব কি করছিলেন? পার্বতীকে কিভাবে অমর হওয়া যায় তার জ্ঞান দান করছিলেন। প্রশ্নটা করেছিলেন গিয়ে কে? দেবী পার্বতী বা দেবী দুর্গা, যাই বলে না কেন আমরা, তিনি ভগবান শিবকে প্রশ্নটা করেছিলেন যে কিভাবে অমর হওয়া যায়। এই অমর হওয়ার যে গোপন গুরু রহস্য, সেই রহস্য সম্বন্ধে কি জ্ঞান দান করার জন্য সেই হিমালয় পর্বতের পদদেশ অঞ্চলে, যেটা বর্তমানে কাশ্মীর নামক যে রাজ্য, সেই কাশ্মীর রাজ্যের একটি জায়গা, সেই কাশ্মীর রাজ্যের একটি জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে তোর আমাদের আছাবল। এবং এটা হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্ট। সেই অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে একটি পাহাড়ি গুহা। সেই পাহাড়ি গুহাতে দেবী পার্বতীকে কে দান করেছিলেন? ভগবান শিব। কেমন ভাবে অমর হওয়া যায় সেই অমর হওয়ার কাহিনীগুলো দান করেছিলেন, তার কাহিনীগুলো বলেছিলেন। সেই জন্য ওই গুহাটার নাম হচ্ছে গিয়ে কি অমরনাথ গুহা। বুঝতে পারলাম? এই অমরনাথে কারা তীর্থ করতে যায়? যেহেতু এটা হিন্দুদের তীর্থস্থান, তাই স্বাভাবিক নিয়মেই এখানে হিন্দুরাই যাবে, ঠিক কিনা? এটাই স্বাভাবিক নিয়ম। তবে আমরা যখন টেক্সটটা পড়বো দেখতে পাবো যে সেখানে হিন্দু ছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু সেখানে আমাদের তীর্থক্ষেত্রে যাচ্ছে কিছু প্রাকৃতিক কারণে। এবং এই যে অমরনাথ যে তীর্থযাত্রা, এই অমরনাথ তীর্থযাত্রা শুরু হয় কখন? 1 জুলাই শুরু হয়
19 আগস্ট। তাহলে অমরনাথ যাত্রা শুরু হয় 1 জুলাই এবং চলে 19 আগস্ট পর্যন্ত। আমরা অনেক সময় টিভিতে বা পেপারে দেখে থাকি এই অমরনাথ যাত্রা করার সময়তে বহু টেররিস্ট অ্যাটাক হয় বা সন্ত্রাসবাদী আক্রমণ কিন্তু হয়ে থাকে। এখন এই যে অমরনাথ টপিকটা, এটার সোর্স কি, উৎস কি, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে যে টপিক থেকে, সেটা হচ্ছে কি, দ্য মাস্টার as I saw him, the master as I saw him, আমার প্রভু যেমনটা আমি তাকে দেখেছিলাম। এই টপিকটা মানে প্রকাশিত হয়, মানে এই যে টেক্সটটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই টেক্সটটা প্রকাশ হয়েছিল কত সালে? 1910 সালে। 1910 সালে প্রকাশ হয় বইটা। বইটার চ্যাপ্টার কতগুলো? মোট 18টি চ্যাপ্টার। 18th chapter. There are 18 chapters in the text the master as I saw him. তাহলে আমরা যে অমরনাথটা পড়বো, অমরনাথটা 18টা চ্যাপ্টারের মধ্যে কততম চ্যাপ্টার? 8th চ্যাপ্টার। বুঝতে পারলাম? এবার বইটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটা একসঙ্গে এক সহযোগী দু জায়গা থেকে প্রকাশিত হয়। একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে কোথায়? আর একটা হচ্ছে আমাদের ইংল্যান্ড। হলো? তাহলে ভারতবর্ষ এবং ইংল্যান্ড এই দুটি জায়গা থেকে একই সঙ্গে 1910 খ্রিস্টাব্দে বইটা প্রকাশিত হয়। বইটার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, প্রভু যেমনটা আমি তাকে দেখেছিলাম। এই বইটার মোট কতগুলি চ্যাপ্টার? 18টা চ্যাপ্টার। বইটি প্রকাশ হয় 1910 খ্রিস্টাব্দে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে এবং ইংল্যান্ড থেকে। এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে নেওয়া হয়েছে কি অমরনাথ। আমাদের অমরনাথটা এই 18টা চ্যাপ্টারের মধ্যে কততম চ্যাপ্টার? 8তম চ্যাপ্টার। বোঝা গেল? মোটামুটি অমরনাথ টপিক পড়তে গিয়ে এবং এই টপিকটা পড়ার আগে লেখক বা লেখিকা সম্বন্ধে এবং বেসিক যে জায়গাগুলো জানা দরকার আমি সেগুলো বললাম। এবার আমরা মূল টেক্সটের মধ্যে চলে আসবো। দেখ, it was in the course of an open air meal in the Mughal gardens at Achhabal. It was in the course of open air meal. এটা ছিল একটি সময় of open air meal. open air meal মানে কি? খোলা বাতাস। খোলা বাতাস বা উন্মুক্ত আকাশ বলতে পারি আমরা। খোলা জায়গা, ওপেন এয়ার মিল, খোলা জায়গায় খাবার খাওয়ার সময়। জায়গাটা কোথায়? ইন দ্য মুঘল গার্ডেন্স। ডাক দে, মুঘল গার্ডেনে এক আছাবল, আছাবল নামক স্থানে। এখানে মুঘল গার্ডেনটা হচ্ছে কি না, মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 খ্রিস্টাব্দে এই মুঘল গার্ডেনটাকে তিনি কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। বুঝছেন? আছাবল হচ্ছে কি? আছাবল হচ্ছে দক্ষিণ কাশ্মীরের একটি জায়গা বা একটি ছোট্ট শহর, যেটি অনন্তনাগ জেলা বা অনন্তনাগ ডিস্ট্রিক্টে অবস্থিত। তাহলে আছাবল ইজ এ প্লেস হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ অনন্তনাগ, বুঝছে, ইন সাউথ কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের কি না অনন্তনাগ নামক জেলা, সেই অনন্তনাগ জেলায় আছাবলটি অবস্থিত। তাহলে আছাবলের মুঘল গার্ডেন, মুঘল গার্ডেন হচ্ছে কি? মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত 1619 খ্রিস্টাব্দের যে একটি বাগান বা উদ্যান, সেটা কি বলছে আমরা? মুঘল গার্ডেন। তাহলে আছাবলের মুঘল গার্ডেনে ফাঁকা জায়গায়, খোলা জায়গায় যখন আমরা খাবার খাচ্ছিলাম, ঠিক সেই সময় দ্যাট স্বামী সাডেনলি, যে স্বামী বিবেকানন্দ হঠাৎ করেই অ্যানাউন্স দ্যাট, ঘোষণা করেছিলেন যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথ যাত্রায় যাবেন উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদেরকে সঙ্গে নিয়ে। পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী, তীর্থযাত্রীদেরকে সঙ্গে নিয়ে যাবেন। অ্যান্ড টেক হিজ ডটার, ডাক দে, জায়গাটা আন্ডারলাইন কর। অ্যান্ড টেক, এবং নিয়ে যাবেন, হিজ ডটার, তার কন্যাকে, উইথ হিম, তার সঙ্গে। ডটার জায়গাটা ডাক দে। এখন দেখ, ডটার বলতে কি কন্যা বা মেয়ে, তাই তো? স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সন্ন্যাসী। তিনি, আমরা জানি তার সম্বন্ধে পড়াশোনা করছি, তিনি বিয়ে থা করেন নাই। তাহলে বিয়ে থা যদি না করে থাকেন, তাহলে তিনি সন্ন্যাসী হলেন কেমন করে? সরি, তিনি বাবা হলেন কি করে? তার মেয়ে আছে বলছে, বিয়ে করেননি অথচ তিনি বাবা হলেন। এটা হচ্ছে আর অন্য কিছু নয়। ভারতীয়
সনাতন ধর্মের যে আধ্যাত্মিকতা বা ইসলাম ধর্মের যে মুর্শিদি যে পাঠ আছে, সেখানে দেখতে পাচ্ছি মুর্শিদি মানে গুরু, আর হচ্ছে যে গুরু শিষ্য যে পরম্পরা, সেই গুরুকে পিতার সঙ্গে বা বাবার সঙ্গে তুলনা করা হয়, এবং যারা শিষ্য বা শিষ্য থাকেন তাদেরকে সন্তান সন্ততি বা ছেলে মেয়ের সঙ্গে তুলনা করা হয়। যেহেতু এলিজাবেথ মার্গারেট নোবেল বা মার্গারেট এলিজাবেথ নোবেল, যার নাম সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, তিনি স্বামী বিবেকানন্দের কাছে কি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তাই স্বামী বিবেকানন্দকে আধ্যাত্মিকতার গুরু বলা হয় বা পিতা হিসেবে কল্পনা করা হয়, এবং ভগিনী নিবেদিতাকে কি বলা হয়, বিবেকানন্দের কন্যা বা মেয়ে। তাহলে বিয়ে করেননি অথচ পিতা, কি কারণে না আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে যিনি দীক্ষা দেন, দীক্ষা গুরুকে বলা হয় বাবা বা পিতার সমান, এবং যিনি দীক্ষা নেন সেই মানুষটিকে ছেলে হলে পুত্র সম, এবং মেয়ে যদি হয় সেটি কন্যা সম। সেজন্য তিনি বলছেন গিয়ে কি, and take his daughter with him, এবং সঙ্গে তার কন্যাকে নিয়ে যাবেন। এখানে তার ডটার বা কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ডটার বা কন্যা বলতে সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলটির মধ্যে, এখানে পার্টি বলতে কোনো সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস পার্টির কথা বলা হয়নি। এখানে পার্টি বলতে ছোট্ট যে দল, যে দলটাকে নিয়ে তারা তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে গিয়েছিলেন, সেই উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের সেই ছোট্ট দলটির মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস, আনন্দের একটি অভিনন্দন দেওয়ার যে একটা কি বলবো একটা বন্যা হয়ে গেছিল। There was too much feeling of delighted, আনন্দের অত্যধিক আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেছিল। কংগ্রাচুলেশন, আমরা এতটাই আনন্দিত হয়েছিলাম যে আমরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছিলাম। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দা ওয়ে, কোন অবস্টাকল মানে কি, বাধা, ব্যারিয়ার হয়েছে, প্রাচীর, বাধা, সমস্যা, কোন সমস্যাই আমাদের সামনে, আমাদের রাস্তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অফ দ্য ফরচুনেট মেম্বার, এই ভাগ্যবান সদস্যের ক্ষেত্রে। এখানে ফরচুনেট মেম্বার বলতে আমরা বলতে পারি কাকে, ভগিনী নিবেদিতাকে। কেন না ওই দলটার মধ্যে যে সমস্ত পুরুষ যাত্রীগুলো বা যে সমস্ত মানুষগুলো ছিল, ম্যাক্সিমামটাই পুরুষ, মহিলা কেবলমাত্র একজন। এবারে পাহাড়ি এলাকার একটা উঁচু পাহাড়ের গুহাতে যারা তীর্থক্ষেত্রে করতে যাবে, সেখানে কি না সমস্ত পুরুষ তীর্থযাত্রীরা যাবে, একজনই মাত্র মহিলা তীর্থযাত্রী যার নাম হচ্ছে সিস্টার নিবেদিতা, তাকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য তিনি নিজেকে কি মনে করছেন, ফরচুনেট মেম্বার, একজন কি ভাগ্যবান সদস্য হিসেবে তিনি কল্পনা করছেন। তাই বলছেন সেখানে আমাদের মধ্যে এতটাই আনন্দের অভিপ্রকাশ দেখা গিয়েছিল, আমরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছিলাম, এবং আমাদের মধ্যে কোনো বাধা হয়ে থাকতে পারেনি। এন্ড এডেড দাস, এবং এভাবেই সাহায্যপ্রাপ্ত হয়ে, এড মানে কি সাহায্যপ্রাপ্ত হওয়া, এন্ড এডেড দাস, এবং এভাবেই সাহায্যপ্রাপ্ত হয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, স্টেট অফিসার মানে হচ্ছে কি রাজ্য সরকারের কি কর্মী বা অফিসার, ইন চার্জ অফ দ্য জার্নি, যিনি এই যাত্রার কি দায়িত্বে ছিলেন। প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি চলতে লাগলো। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অতুলনীয় যাত্রার জন্য, এই অতুলনীয় অভিজ্ঞতার জন্য। এখানে স্টেট অফিসার কথাকে লক্ষ্য কর, স্টেট অফিসার হচ্ছে কি না রাজ্যের একজন অফিসার। দেখবি অমরনাথ তো পাহাড়ি এলাকার একটি তীর্থস্থান, সেই জায়গায় যখন যাওয়া হয় বিপদ সংকুল পথ, টেরোরিস্ট অ্যাটাক থাকে, সন্ত্রাসবাদীদের আক্রমণ থাকে, তাই মানে ওই জায়গার যারা কি বলবো কাশ্মীর বা ওই রাজ্যের যে সমস্ত সরকারি উচ্চপদস্থ অফিসার বা কর্মচারী, তাদেরকে সজাগ থাকতে বলা হয়, যাতে করে কোনো প্রকারের কোনো বহিঃশত্রুর আক্রমণ না ঘটে এবং তীর্থযাত্রীদের কোনো প্রকারের সমস্যা না হয়। যেমন ধর আমরা যখন তারকেশ্বর যাই, আমরা যখন একতেশ্বর জল ঢালতে যাই, বা যখন আমরা মক্কায় হজ করতে যাই, তখন কিন্তু সেই এলাকার পুলিশ ফোর্স যারা থাকে তাদেরকে কিন্তু অত্যধিক পরিমাণে সজাগ থাকতে হয়, যাতে করে কোনো প্রকার তীর্থযাত্রীদের সমস্যা না হয়, তাদের উপরে কোনো বহিঃশত্রুর আক্রমণ না ঘটে। সেদিনই ওইটাকে হচ্ছে স্টেট অফিসার। এবার দেখ কাশ্মীর সিন্ধ, আমি আগেই বললাম যে অমরনাথটা কোথায় অবস্থিত, কাশ্মীর রাজ্যে অবস্থিত। কাশ্মীর সিন্ধ, কাশ্মীর রাজ্যটিকে এই সময় মনে হয় ইন দোজ উইকস, এই মাত্র কয়েকটি সপ্তাহে। আমি বলছি যে অমরনাথ যাত্রা করতে গেলে কোন সময় যাওয়া হয়, 1 জুলাই থেকে 19 আগস্ট, এই সময় চলাকালীন কিন্তু অমরনাথ যাত্রা করা হয়। তাহলে বেশ কয়েক সপ্তাহ, হ্যাঁ, জুলাই আগস্ট মানে ওই প্রায় 2 মাস যদি ধরে নিই আমি,
19 তারিখ মানে ধরো ওটা তো 7 × 3 = 21, 3 সপ্তাহ, এটা 4 সপ্তাহ, 4 × 3 = 7 সপ্তাহ। তাহলে কি 7 সপ্তাহ 8 সপ্তাহ সমান 2 মাস, তাহলে প্রায় 2 মাস বা প্রায় ওই যে 7 সপ্তাহ, এই সময়টা জুড়ে কাশ্মীর সিন ইন দোজ উইকস, এই কয়েকটি সপ্তাহে কাশ্মীরকে মনে হয় টু বি ফুল অফ পিলগ্রিমস, সেখান থেকে কি তীর্থযাত্রীতে পরিপূর্ণ থাকে, প্রচুর সংখ্যক তীর্থযাত্রী, প্রচুর সংখ্যক পুণ্যার্থী পরিপূর্ণ থাকে। যেমন গোটা শ্রাবণ মাস জুড়ে পশ্চিমবঙ্গের যেখানে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যেখানে যেখানে গিয়ে কি শৈব ক্ষেত্র আছে, অর্থাৎ শিব ঠাকুরের জায়গা আছে, সেই জায়গাগুলিতে গোটা শ্রাবণ মাস জুড়ে কিন্তু কি থাকে, পুণ্যার্থীদের ঢল থাকে বা ভিড় থাকে, বিশেষ করে প্রত্যেকটি সোমবার, তাই তো? তুই এক্তেশ্বর গেলে বাঁকুড়ার এক্তেশ্বর ধাম, হুগলির তারকেশ্বর ধাম, এরকম তারপর যে যে জায়গাগুলোতে গিয়ে কি, এবং পাড়ায় পাড়ায় যেখানে সব শিব ঠাকুর আছে, সেটা বুড়ো শিব হোক বা বটকেশ্বর শিব হোক বা ষাঁড়েশ্বর হোক, যে যেখানে শিব ঠাকুর আছে সেখানে কিন্তু গোটা শ্রাবণ মাস ধরে ভিড় থাকে, এবং কি না বিশেষ করে সোমবার দিন ভিড় থাকে। এখন তেমনি বলছে ওই কয়েকটা সপ্তাহ কাশ্মীর জায়গাটিকে দেখে কি মনে হয় টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থক্ষেত্রে ঢল বা পুণ্যার্থীতে পরিপূর্ণ থাকে। উই লেফট আছাবল, আমরা আছাবল জায়গাটা ত্যাগ করলাম। তাহলে কোন জায়গায় থাকাকালীন অমরনাথ যাত্রার কথা ঠিক হয়? আছাবলের মুঘল গার্ডেনে যখন তারা ফাঁকা জায়গায় খাবার খাচ্ছিল, সেখান থেকেই তারা আছাবল জায়গাটাকে ত্যাগ করছেন। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং আমরা ফিরে এসেছিলাম কোথায়? ইসলামাবাদ নামক জায়গাতে, কৃষি করে আমাদের নৌকাতে ফিরে এসেছিলাম। তাহলে দেখ, এই সময়টা কিন্তু ব্রিটিশ পিরিয়ড, যে সময় ঘটনাটা ভগিনী নিবেদিতা জন্ম 1867, মৃত্যু 1911, মানে তার ওই সময়কাল চলাকালীনই কোন, আর এটা বইটা প্রকাশ হচ্ছে কখন? 1910। তাহলে 1910 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কি না? 1910-11 মানে কি ওই সময়টা বঙ্গভঙ্গ, যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রস্তাব নেওয়া হয় এবং 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়, তাই তো? তখন তাহলে ব্রিটিশ পিরিয়ড। তো তখন এখন আমরা বলতে পারি যে ইসলামাবাদরা কার রাজধানী? ইসলামাবাদ হচ্ছে বর্তমান পাকিস্তানের রাজধানী। কিন্তু বর্তমান যেটা পাকিস্তান, বর্তমান যেটা বাংলাদেশ, আর বর্তমান যেটা ভারতবর্ষ, সেগুলো তো এক সময় ব্রিটিশ পিরিয়ডে কি গোটাটাই ছিল গিয়ে কি ভারতবর্ষ, অখণ্ড ভারত, ঠিক কিনা? তাহলে সেই সময় বলছে গিয়ে কি না, আমরা সেই অখণ্ড ভারতবর্ষে যখন ইসলামাবাদ, সেই ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এসেছিলাম, জায়গাটা দাগ দে, রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমরা আমাদের ইসলামাবাদে ফিরে এসেছিলাম আমাদের নৌকায়। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, কি না শেষ বেলার প্রস্তুতি নেওয়ার জন্য। ফাইনাল মানে কি? শেষ বেলার বা চূড়ান্ত, অ্যারেঞ্জমেন্ট মানে প্রস্তুতি পর্ব, তাই তো? চূড়ান্ত প্রস্তুতি পর্ব নেওয়ার জন্য। অ্যান্ড এভরিওয়্যার, এবং প্রত্যেকটি জায়গায় ওই আমরা দেখেছিলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট। মার্চ অফ গ্যাদারিং হোস্ট মানে কি? মানে জমায়েত মানুষজন, জমায়েত সাধু সন্ন্যাসী, জমায়েত পুণ্যার্থীর কি মার্চ, মানে সারিবদ্ধভাবে যাওয়া। ওই যে বললাম তার কাছে যখন জল ঢালতে যাওয়া হয়, একা একা গেলে ভালো লাগবে কি না, একসঙ্গে আমরা অনেকজন যাই, তারপর কি বলি, এই রাস্তায় রাস্তায় বালি ভোলে বাবা শালি, মানে এই যে মজার ছড়া কাটতে কাটতে যাওয়া হয়, উদ্দেশ্যটা কি? রাস্তার যে পরিশ্রম, পথের যে ক্লান্তি, সেটাকে দূর করার জন্য। একা একা গেলে ভালো লাগবে না, শয়ে শয়ে মানুষ যখন, হাজার হাজার মানুষ যখন একসঙ্গে যায়, তখন দেখা দেখি পথের কষ্টটা লাঘব হয়ে যায়, আনন্দ ফুর্তি করতে করতে চলে যায়। এরা বলছেন কাশ্মীরের মধ্যে সেই কয়েকটি সপ্তাহ দেখতে পাচ্ছি কি মানে দলে দলে পুণ্যার্থী মার্চ করতে করতে যাচ্ছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি, এটি ছিল সম্পূর্ণ শান্ত এবং শৃঙ্খলা পরায়ণ। কোয়াইট মানে কি? শান্ত। অর্ডারলি মানে হচ্ছে কি শৃঙ্খলা পরায়ণ। মানে যারা তীর্থক্ষেত্রে তীর্থ করতে যায়, তারা তো কেউ চুরি করতে যাবে কি না ডাকাতি করতে যাবে? নিশ্চয়ই না। তারা সেখানে ধর্ম অর্জন করার জন্য বা পুণ্য অর্জন করার জন্যই যায়। তাই প্রতিটি মানুষ একদম শান্তভাবে, শৃঙ্খলা পরায়ণ ভাবে তারা কিন্তু অমরনাথ তীর্থযাত্রা যাচ্ছেন। অ্যান্ড পিকচারেস, পিকচারেস মানে কি? মনোরম, আঁকা ছবির মতো, পটে আঁকা ছবির মতো, দৃশ্যটা খুব মনোরম। তাহলে এই যে মানুষ যাচ্ছে, বহু সংখ্যক তীর্থযাত্রী, সাধু বা সন্ন্যাসী, এটা খুব শান্তভাবে যাচ্ছে, এটা শৃঙ্খলা পরায়ণ ভাবে যাচ্ছে, এবং তা কাশ্মীরের যে প্রাকৃতিক দৃশ্য, এবং এই মানুষগুলো পাহাড়ের গায়ে যখন ঢালবে যখন উঠে যাচ্ছে, তখন পুরো দৃশ্যটাকে দেখতে মনোরম লাগছে। 2 or 3,000 পিপল, আন্ডারলাইন কর, 2000 থেকে 3000 মানুষ উড এনক্যাম্প, তারা তাঁবুতে বসবাস করতো ইন এ ফিল্ড, একটি মাঠে। ফিল্ড মানে কি? মাঠ। তাহলে 2 থেকে 3000 মানুষ একটি ফাঁকা জায়গায় তারা তাঁবু খাটাতো, অ্যান্ড লিভ ইট, এবং এই তাঁবুটা ছেড়ে চলে যেত বিফোর ডন, ভোর হওয়ার আগে।
ওই জায়গাটা আন্ডারলাইন কর। তারা তাঁবু খাটাতো একটি ফাঁকা জায়গায় বা মাঠে, এবং তাঁবু থেকে ত্যাগ করতো কখন? তাঁবুটাকে গুটিয়ে পাটিয়ে নিয়ে কখন যেত? বিফোর ডন, ভোর হওয়ার আগে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের সেখানে বসবাস করছিল, তার চিহ্ন মাত্র সেখানে থাকতো না। নো ট্রেস, কোনো চিহ্ন থাকতো না অফ দেয়ার অকুপেশন, তাদের সেখানে বাসস্থানের। শেপ দ্য অ্যাশেস, কেবলমাত্র সেখানে জমা থাকতো গিয়ে কি? তাদের ছাই অফ দেয়ার কুকিং, রান্না বান্না করার পর। তাহলে রাতের বেলায় যখন তারা তাঁবু খাটতো, রাতের বেলায় পাহাড়ি এলাকাতে তাদেরকে কিছু খাবার দাবার তো খেতে হবে, এবং পাহাড়ি এলাকা গরম, সরি ঠান্ডা জায়গা, সে ঠান্ডা জায়গায় দেহগুলোকে গরম করার জন্য কি আগুন জ্বালানো হতো, খাবার রান্না করা হতো। তাহলে আগুন জ্বালালে কি হবে? সেখানে কাঠ তো থাকবেই। এখন তো যেমন গ্যাস, তখন তো গ্যাসের পাতানো থাকে না, ঠিক না বলুন? তাহলে কি সেই পাহাড়ি এলাকাতে তারা খাবার দাবার রান্না করার জন্য বা দেহটাকে গরম রাখার জন্য যে আগুন জ্বালাতো, সে আগুনের ছাই ছাড়া কিন্তু সেখানে আর কিছু পড়ে থাকতো না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তাদের জ্বালানো আগুনের যে ছাই ছাড়া আর সেখানে কিছু পড়ে থাকতো না। দে ক্যারিড এ বাজার, তারা বয়ে নিয়ে যেত একটি বাজারকে, উইথ দেম, তাদের সঙ্গে। অ্যান্ড ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটি বিশ্রাম নেওয়ার জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, টেন্ট মানে তাঁবু, আর পিচিং মানে খাটানো, তাঁবু খাটানো। তারা কি তাঁবু খাটাতো, যেখানে যেখানে তারা বিশ্রাম নিত সেখানে সেখানে তারা তাঁবু খাটিয়ে বিশ্রাম নিত। অ্যান্ড ওপেনিং অফ শপ, এবং তারা সেখানে দোকান খুলতো। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, এবং অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে তারা দোকানগুলিকে খুলতো। মানেটা কি? দেখবি আমরা যখন কোথাও বেড়াতে যাই, যাই তো, তখন কি সঙ্গে করে কি নিয়ে যাই? আমার তখন সঙ্গে করে কি? সঙ্গে শুকনো খাবার, কেক, তাই তো, এবং সকালের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস, টুথব্রাশ, টুথপেস্ট, কোনো মানুষের শরীর খারাপ করলে তার যদি কোনো ওষুধ চলে আগে থাকতে, সেই ওষুধগুলোকে সঙ্গে নিয়ে যাওয়া, কিছু পরিমাণ জলের বোতল, এইগুলো একটা আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই, তাই তো, যাতে করে হুটহাট প্রয়োজন পড়লে কোনো জায়গা থেকে কিনতে না হয়, ঠিক কিনা? তাহলে ঠিক এই লোকগুলো অত পাহাড়ি এলাকাতে, সেখানে দোকানদারি তুই পাবি কোথায়, তাই তো? তা সেখানে এই মানুষগুলোর সঙ্গে করে কিছু খাবার খাবার নিয়ে যাচ্ছে, এবং ওই যে ওই যেগুলো স্টেট অফিসার, রাজ্য সরকারের যিনি কর্মী আছেন বা বিভিন্ন সমিতি, তারা কি করেন? সেই জায়গাগুলোতে টেম্পোরারি তাঁবু সহ কিছু খাবার দাবার তারা সঙ্গে নিয়ে যান, যাতে করে এই মানুষগুলোর প্রয়োজন হতে পারে। সঙ্গে নিয়ে গেলেও সেটা কদিন চলবে, 2 দিন 3 দিন, বাকিতে প্রয়োজন পড়তে পারে। তাই সেই সভা সমিতিগুলো কি করে? তারা এরকম টেম্পোরারি তাঁবু সেখানে খাটান, যাতে করে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা সেখান থেকে পেতে পারে, তারা কিনতে পারে। বুঝতে পারছিস? তাই বলছে টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা দোকানগুলিকে খুলতো। অর্গানাইজেশন, বিভিন্ন সমিতিগুলো, বিভিন্ন সংস্থাগুলো কি অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, তারা তাদেরকে মনে হতো তারা যেন স্বতঃস্ফূর্ত। যখন দেখবি কোনো একটা জায়গাতে প্রচুর সংখ্যক মানুষ তীর্থ করতে যায়, তখন সেই জায়গার পাশাপাশি দোকানদানিগুলোর আনন্দ আর ধরে না। কেন বলে কি? প্রচুর তীর্থযাত্রী তাদের দোকান থেকে জিনিসপত্রগুলো কিনে দেবতার পুজো টুজো দেয়, ঠিক কিনা? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা সেখান থেকে নেয়। তাদের যত সেল হয়, তাদের মন মেজাজ কি থাকে? ভালো থাকে। তাই বলছি ওই সময় কাশ্মীর এলাকার যেগুলো সমিতি, যেগুলো টেম্পোরারি দোকান, তাদের মনগুলো যেন স্বতঃস্ফূর্ততায় আনন্দে ভরে যায়। এ ব্রড স্ট্রিট, একটি বড় রাস্তা, উড রান, চলে যেত, থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, ক্যাম্পের মাঝামাঝি বরাবর একটি বড় রাস্তা চলে যেত। থ্রু মানে কি? থ্রু মানে মধ্য দিয়ে। এ ব্রড স্ট্রিট, একটি বড় রাস্তা, উড রান, চলে যেত, থ্রু দ্য মিডল, মাঝ বরাবর, অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, তাঁবুর একটি অংশ জুড়ে। অ্যান্ড, এবং হেয়ার, এখানে, ওয়ান কুড বাই, একজন কিনতে পারতো, এই তাঁবুগুলো থেকে একজন চাইলে কি কিনতে পারতো? আন্ডারলাইন কর। ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল, বিভিন্ন প্রকারের রান্নার ডাল, অ্যান্ড রাইস, এবং চাল, ডাল, শুকনো ফল, দুধ ইত্যাদি খাবারগুলো কিন্তু এই দোকান থেকে পাওয়া যেত। দাঁত দিচ্ছিস জায়গাটা? এত ক্লিয়ার? এবার দেখ, দ্য টেন্ট অফ দ্য তহসিলদারের যে তাঁবুটা, তহসিলদারটাকে দেখ, এই তহসিলদার, এই জায়গাটা আন্ডারলাইন করা, এই তহসিলদার হচ্ছে কি ট্যাক্স কালেক্টর, যিনি সরকারিভাবে ট্যাক্স বা কর বা খাজনা আদায় করেন, তাকে বলা হয় তহসিলদার। আমরা যখন পরবর্তী পর্যায়ে টেক্সটের দিকে এগিয়ে যাব, দেখতে পাবো এই তহসিলদার কিন্তু জাতিগত দিক দিয়ে তিনি কি ছিলেন? এই তহসিলদার সম্প্রদায়গত দিক দিয়ে ছিলেন একজন মুসলিম বা একজন মুসলমান। দেখ,
দ্য টেন্ট অফ দ্য তহসিলদার বা খাজনা আদায়কারীর যে তাঁবুটা উইথ দ্যাট অফ দ্য স্বামী অন দ্য ওয়ান সাইড, স্বামী বিবেকানন্দের সঙ্গে তহসিলদারের তাঁবুটা একদিকে থাকতো, মানে বিবেকানন্দের তাঁবু এবং তহসিলদারের তাঁবু থাকতো একদিকে, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার তাঁবুটা থাকতো গিয়ে কি অন্যদিকে। ওয়াজ জেনারেলি প্লেস, সেটাকেই সাধারণত খাটানো হতো নিয়ার সাম অ্যাডভেন্টিজিয়াস স্পট, কিছু সুবিধাজনক অবস্থায় বা সুবিধাজনক জায়গায়, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যার সময় যে আগুন জ্বালিয়ে যে জায়গাটাকে আলোকিত করা হতো, বা সন্ধ্যার সময় আগুন জ্বালিয়ে যে আমাদের দেহগুলোকে যে গরম রাখা হতো, সেরকম সুবিধাজনক জায়গাতে কিন্তু এই তাঁবুগুলোকে সেইভাবেই সাজানো হতো বা খাটানো হতো। অ্যান্ড দাস, এবং এভাবেই হিজ নেইবারহুড, তার অন্যান্য যারা প্রতিবেশী, মানে একসঙ্গে তো অনেকজন তীর্থ করতে যাচ্ছে, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ছাড়াও আরো অন্যান্য যে সমস্ত মানুষজন পুণ্যার্থী যারা তীর্থ করতে যেত, সেই প্রতিবেশীগুলো টেন্টেড পরিচর্যা করতো টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এটি সামাজিক কেন্দ্র তারা গড়ে তুলতো। একসঙ্গে ধর 50টা পরিবার যদি কোনো একটা জায়গাতে একসঙ্গে ধর, আমি বলছি দক্ষিণ ভারতে বেড়াতে যাচ্ছে একসঙ্গে 50টা পরিবার, সে 50টা পরিবার যখন যাবে তখন তারা টেম্পোরারি তাঁবু খাটাবে, তাঁবু খাটিয়ে ওই কদিনের জন্য 2 মাসের জন্য হয়তো বেড়াতে গেছে, সে 2 মাসের জন্য তারা একসঙ্গে একটা সামাজিক ক্ষেত্র বা সামাজিক কেন্দ্র বা একটা পরিবারের মধ্যে তারা কি কাজ করে। বুঝতে পারছিস? এখানে একটা জায়গা দেওয়া রয়েছে দেখ, অ্যান্ড মাইন ওন অন দ্য আদার, এবং আমার তাঁবুটা ছিল অন্যদিকে। এখানে মাইন বলতে কাকে বোঝানো হয়েছে? মাই ওন, আমার নিজের বলতে গিয়ে ভগিনী নিবেদিতাকে কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইরকম ভাবে যদি কোনো বর্ণনা থাকে, আমি যদি আমার জীবনের বর্ণনা দিই, সেটা কি বলা হয়? সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তাহলে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আমার প্রভু যেমনটা আমি তাকে দেখেছিলাম, এই নিবেদিতা তিনি, এটা কি, এটা তার একটা আত্মজীবনী, তিনি তার নিজের জীবনের সমস্ত কাহিনীও বলছেন। এবং এই জায়গাতে মাস্টার বা প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দকে। এই জায়গায় তিনি নিজের জীবনের কাহিনী তুলে ধরছেন এবং স্বামী বিবেকানন্দের জীবন সম্বন্ধেও অনেক জিনিস কিন্তু তিনি তুলে ধরছেন। বুঝতে পারছিস? পরের প্যারাটা, দেয়ার আর হান্ড্রেডস অফ মঙ্কস, সেখানে ছিল শত শত সন্ন্যাসী। মঙ্ক মানে কি? সন্ন্যাসী। আর সন্ন্যাসিনীর ইংরেজি কি? নান। নান মানে সন্ন্যাসিনী, NUN, নাম। There were hundreds of monks, সেখানে ছিল শত শত সন্ন্যাসী, of all the orders, বিভিন্ন সম্প্রদায়। শুধু যে আমাদের কি বলবো একটা সম্প্রদায়ের সন্ন্যাসী এমনটা নয়, বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসী। এই সম্প্রদায়টা কেমন? শৈব সম্প্রদায়ের সন্ন্যাসী, তারপর গৌড়ীয় মঠের সন্ন্যাসী, এরকম বিভিন্ন সম্প্রদায়। হ্যাঁ, অঘরী সন্ন্যাসী মানে কি বলতো? কেউ শিবের উপাসনা করে সেও সন্ন্যাসী হয়েছে, কেউ মা কালী উপাসনা করে সেও সন্ন্যাসী হয়েছে, কেউ ভগবান কৃষ্ণের উপাসনা করে সেও সন্ন্যাসী হয়েছে। তাহলে এদের সম্প্রদায়গুলো কিন্তু বিভিন্ন, বিভিন্ন সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, আন্ডারলাইন কর। তাহলে সাধু সন্ন্যাসীদের পোশাকগুলো কেমন হয়? পোশাকগুলো হয় গেরুয়া, আর তাদের যে তাঁবু খাটাচ্ছে সে তাঁবুটাও কিন্তু গেরুয়া, তাই তো? উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া তাঁবুতে সাম লার্জার দেন এ গুড সাইজ আমব্রেলা, কিছু কিছু তাঁবুর আকৃতি কেমন? একটি বড় সাইজের ছাতার থেকে বেশি বড় নয়, মানে তাঁবুগুলো ছোট ছোট তাঁবু, দেখে যেন একটা বড় ছাতার মতো মনে হচ্ছে। তাঁবুগুলোর রং কেমন? গেরুয়া। সাম নো লার্জার, কিছু কিছু তাঁবু বড় নয়, দেন এ গুড সাইজ আমব্রেলা, একটি বড় মাপের বা বৃহৎ মাপের ছাতার থেকে, মানে তাঁবুগুলো ছাতার মতো আকৃতি বিশিষ্ট। And amongst these, এবং এগুলোর মধ্যে the স্বামীজি's influence, স্বামী বিবেকানন্দের যে প্রভাব, appear to be magnetic, স্বামী বিবেকানন্দের প্রভাবটা ছিল কি? চুম্বকীয় প্রভাব। ম্যাগনেটিক মানে কি? চুম্বকীয়। মানে স্বামী বিবেকানন্দ ছিল সবার মধ্যমণি, তিনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলোর আকর্ষণ ছিল চুম্বকীয় ক্ষমতার মতো, সবাই যেন তার চারিদিকে জমায়েত হতো তার মুখের মধুময় বাণীগুলো শোনার জন্য। যেমন মধু যেখানে থাকে, মৌমাছি সেখানে এবং প্রজাপতি সেখানে ছুটে ছুটে যায়, সে মধুর জীবনে একটা চুম্বকীয় পাওয়ার থাকে, ঠিক তেমনি স্বামী বিবেকানন্দের একটা চুম্বকীয় পাওয়ার আছে বা ক্ষমতা আছে, যার কথাগুলো শোনার জন্য এই তীর্থযাত্রীগুলো তার কাছে যায়। দ্য মোর লার্ন অফ দেম, সেই পুণ্যার্থীদের মধ্যে, তীর্থযাত্রীদের মধ্যে যারা অপেক্ষাকৃত জ্ঞানী ব্যক্তি, লার্ন মানে কি? ওয়াইজ
পার্সন, জ্ঞানী ব্যক্তি। অপেক্ষাকৃত যারা জ্ঞানী সন্ন্যাসী, সোয়ার্ম মানে কি গেদার, জমায়েত করা, তারা জমায়েত করতো অ্যাবাউট হিম, তার চারিদিকে। এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? আন্ডারলাইন কর। হিম বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে। তারা স্বামী বিবেকানন্দের চারিদিকে জমায়েত করতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটি বিশ্রাম নেওয়ার জায়গায়, হল্ট মানে কি থামা, যে জায়গায় তারা বিশ্রাম নিতেন, যে জায়গায় তারা থামতেন, সেই প্রত্যেকটি বিশ্রাম নেওয়ার জায়গায় অপেক্ষাকৃত জ্ঞানী সাধু সন্ন্যাসীরা বিবেকানন্দের চারিদিকে জমায়েত হতেন। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটাকে ভরিয়ে দিত। টেন্ট মানে তাঁবু, ফিল মানে ভরিয়ে দেওয়া, আর হিজ বলতে কার? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ তাঁবুটাকে ভরিয়ে দিত। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্ব, এবং তারা অবশিষ্ট সময়টা তারা মগ্ন থাকতো। রিমেনিং মানে অবশিষ্ট, অ্যাবজর্ব মানে আবিষ্ট থাকা, মগ্ন থাকা। ইন কনভারসেশন, কথোপকথন বা কথাবার্তায়, আড্ডায়। তার মানুষ যখন তীর্থ করতে যায়, তীর্থ করতে গেলে নিশ্চয়ই সেই ভগবান ঠাকুর ঠুকুর নিয়ে নিশ্চয়ই মন চাইবে। মানুষ যখন পলিটিক্যাল জায়গাতে যায় তখন তারা রাজনীতি নিয়ে কথা বলবে। ছেলেমেয়েরা যখন টিউশন পড়তে আসে তখন তারা পড়াশোনা নিয়েই কথা বলবে, ঠিক কিনা? তাহলে এরা যখন তীর্থক্ষেত্রে তীর্থ করতে গেছে তখন তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করবে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই তারা ওই সাধু সন্ন্যাসীগুলো বিবেকানন্দের তাঁবুতে এসে জমায়েত করতো। তারা কি কথাবার্তা করতো, আধ্যাত্মিক কথাবার্তা। থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, সমস্ত দিনের আলোতে। তারা ধর্মীয় আলোচনা কখন করতো? দিনের আলোতে করতো, দিনের বেলায় করতো। কার তাঁবুতে করতো? স্বামী বিবেকানন্দের তাঁবুতে করতো। কার একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল? কোন ভদ্রলোকের? স্বামী বিবেকানন্দের ম্যাগনেটিক পাওয়ার ছিল। দ্য টক অন দেয়ার সাইড, তাদের যে সমস্ত কথাবার্তাগুলো চলতো, হি টোল্ড আস, তিনি আমাদেরকে বলতেন, আফটারওয়ার্ডস, তারপরে, হ্যাড বিন অল অফ শিব, জায়গাটা আন্ডারলাইন কর। তো স্বামী বিবেকানন্দের তাঁবুতে অন্যান্য পুণ্যার্থী বা সাধু সন্ন্যাসীরা জমায়েত করার পর বিবেকানন্দ যে কথাগুলো বলতেন সেই কথাগুলো কোন ঠাকুর সম্বন্ধে বলতেন? অ্যাবাউট লর্ড শিব, ভগবান শিব সম্বন্ধে। কেন ভগবান শিব সম্বন্ধে বলছেন? তারা যাচ্ছেন কোথায় তীর্থ করতে? অমরনাথে। অমরনাথে কোন ঠাকুর বাস করে? শিব ঠাকুর বাস করে। সে অমরনাথের শিব ঠাকুরটি কি পাথরের তৈরি? না, আইস লিঙ্গম, হোয়াইট আইস লিঙ্গম, সাদা বরফের তৈরি একটি বিরাট লিঙ্গ। হ্যাঁ, এখানে শিবলিঙ্গ শব্দের অর্থ কি? শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে গিয়ে চিহ্ন। শিবলিঙ্গ শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, চিহ্ন। সত্যম শিবম সুন্দরম, যেটাই সত্য সেটাই সুন্দর, সেটাই হচ্ছে গিয়ে শিব। আমাকে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে তুমি ভগবান পাবে, আর তর্ক করে কখনো ভগবানকে পাওয়া যায় না। যুক্তি দিয়ে কখনো মুক্তি মেলে না, ভক্তিতে মুক্তি মেলে। এই যে মানুষ, হিন্দু ধর্মের মানুষ, এই যে কদিন মধ্যে শিব ঠাকুরের যে চড়ক গাজন হবে, তাই তো, চড়ক উৎসব, পিঠেতে লোহার বড়শিগুলোকে গেঁথে চারিদিকে যে ঘোরে, একবার ভাব দেখি, সামান্য পায়ে একটা কাঁটা ফুটলে কি অবস্থা, কতখানি যন্ত্রণা হয়। আর সেখানে জিভটাতে এরকম করে ফোড়ে দিচ্ছে, পিঠেতে লোহার বড়শিগুলোকে ফোড়ে দিচ্ছে, কিছুই না, তাদের একটা টেট ব্যাগ করে দিতে হয় না, কিছু করতে না, অটোমেটিক সব সেরে যায়। এটা যদিও আমাদের মানুষের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ার কারণে সারে, তুমি তো কোথাও না কোথাও একটা আধ্যাত্মিক ক্ষমতা বলে জিনিস আছে, ঠিক না? বল, ঐশ্বরিক শক্তি বলে একটা জিনিস আছে, তা না হলে কিন্তু এগুলো হতো না। ইসলাম ধর্মের মানুষ এই একটা মাস ধরে, রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে থাকছে। কেউ না কেউ আছে যার উদ্দেশ্যে তারা এটাকে ডেডিকেট করেন, ঠিক কিনা? তাহলে এই ভক্তিতে কিন্তু কি মুক্তি মেলে, যুক্তিতে কখনো মুক্তি মেলে না। ওই সময়টাতে এই বরফের তৈরি শিব ঠাকুরটা থাকে, বাকি সময়টা থাকে না, এটা বলে যায়। অ্যান্ড দে হ্যাড remonstrated with him seriously, remonstrated মানে তর্কে জড়িয়ে পড়া, এবং অন্যান্য যে সমস্ত সাধু সন্তরা ছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে, এই একটা তর্ক, তাকে কথা বলছে যে তাহলে কি এটা এরকম হওয়া উচিত, ও বলছে না এরকম হওয়া উচিত নয়, তাহলে কি এটা এরকম হবে, এই যে মোটামুটি আর কি। অ্যান্ড দে হ্যাড ডেমনস্ট্রেটেড, তারা তীব্র আপত্তি করতো বা তর্কে জড়িয়ে পড়তো, উইথ হিম, বিবেকানন্দের সঙ্গে, সিরিয়াসলি, গম্ভীরভাবে। when he had insisted, যখন তিনি জোরাজুরি করতেন, যখন বিবেকানন্দ জোরাজুরি করতেন, occasionally, মাঝে মাঝে বা প্রায়, on drawing their attention, তাদের মনটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, to the world about them, পৃথিবীর পার্থিব জগতে। তার মানে কি, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা বা পুণ্যার্থীরা অমরনাথের তীর্থযাত্রায় গেছে, তারা সত্যিকারের কতখানি তীর্থযাত্রী, কতখানি তাদের মনটা ভগবানের প্রতি বা ভগবান শিবের প্রতি ডেডিকেটেড, সেটাকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে বিবেকানন্দ কি করতেন, আধ্যাত্মিক আলোচনা ছাড়া পৃথিবীর যে বিষয় আশয় নিয়ে, পার্থিব বিষয় আশয় নিয়ে আলোচনা করতেন, যে ওরা সত্যিকারের কতখানি, এরা কি মানে
সত্যিকারের শিবের প্রতি মনটাকে নিয়েই এসেছে, নাকি সংসারের প্রতি মনটা এখনো রয়ে গেছে, সেটা যাচাই করার জন্য তিনি মাঝে মাঝে তাদের মনটাকে সরিয়ে নিয়ে আসার জন্য পার্থিব জগতের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতেন। তখন তারা গুরুগম্ভীরভাবে একে অপরের মধ্যে বিভিন্ন তর্কাতর্কিগুলো তৈরি হতো। ইভেন ফরেনার্স ওয়্যার মেন, এমনকি যারা বিদেশি তারাও তো মানুষ। এই বাক্যটা যদি আমরা সাজিয়ে নিই কেমন দাঁড়াবে? দে আর, তারা দৃঢ়ভাবে বলতো, তারা যুক্তি দিত, ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরাও ওয়্যার মেন, তারাও মানুষ। কেন? এটা ব্রিটিশ পিরিয়ড, 1947 সালের আগে পর্যন্ত সময়টা হচ্ছে ব্রিটিশ সরকারের সময়। তাহলে ওই তীর্থযাত্রীরা বা পুণ্যার্থীরা, সাধু সন্তগুলো বলতো, আচ্ছা বলুন, যারা ব্রিটিশ, যারা বিদেশি, তারাও তো মানুষ, তাহলে আমরা ভেদাভেদরা কেন করি? হোয়াই মেক সাচ ডিস্টিংশন, কেন তাহলে এই রকমের পৃথক পার্থক্য? হোয়াই, কেন? মেক সাচ ডিস্টিংশন, এই রকমের পার্থক্য তৈরি করা। ডিস্টিংশন মানে কি? পৃথক, পার্থক্য, ডিফারেন্স বিটুইন স্বদেশ এন্ড বিদেশ, স্বদেশী এবং বিদেশির মধ্যে, বা স্বদেশ এবং বিদেশের মধ্যে আমাদের মধ্যে এই রকমের পার্থক্য বা পৃথক পৃথক মানসিকতা কেন? বিদেশিরাও তো মানুষ। এই প্রশ্নটা বিবেকানন্দের কাছে তোলা হতো। নট কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের মধ্যে বেশিরভাগ জনই বুঝতে পারতো না দ্য ওয়ার্ম অফ হিজ লাভ, তার ভালোবাসার যে উষ্ণতা, অ্যান্ড সিম্প্যাথি, এবং সহানুভূতি ফর মোহামেডানিজম, মুসলিম সম্প্রদায়ের প্রতি বা মুসলিম সম্প্রদায়ের উপরে। স্বামী বিবেকানন্দ তিনি মুসলমান সম্প্রদায়কেও ভালোবাসতেন এবং হিন্দু সম্প্রদায়কেও ভালোবাসতেন। তাই যেহেতু তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভালোবাসতেন, ওই সাধু বা সন্ন্যাসীগুলো বলতো যে আপনি কেন ইসলাম সম্প্রদায়ের মানুষের প্রতি বা মুসলমান সম্প্রদায়ের মানুষের প্রতি আপনার এই যে ভালোবাসা বা এই যে এত, সোজা কথা, এত দরদ, এত পীড়িত কিসের? এইটা তারা বলতে চাইতো। আমরা তো সবাই হিন্দু সন্ন্যাসী, আমাদের শিব ঠাকুর আমাদের, তাই তো? তাহলে আপনি কেন এই আমাদের সঙ্গে তহসিলদার, যিনি ট্যাক্স কালেক্টর, যিনি ট্যাক্স আদায়ের জন্য যাচ্ছেন, বা আরো অন্যান্য অফিসার যারা আছেন 2-4 জন, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাহলে আমাদের ঠাকুর হচ্ছে হিন্দুদের ঠাকুর, বেশিরভাগ আমরা তীর্থযাত্রী হিন্দুরা যাচ্ছি, তাহলে আপনি কেন মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি এত সহানুভূতি, এত ভালোবাসার উষ্ণতা কেন দেখাচ্ছেন? এই অভিযোগটা করতো। যারা প্রকৃতপক্ষে মহামানব হয় তাদের চোখে কখনো ভেদাভেদ থাকে না, তাই তো? তাদের চোখে পুরুষ নারী বলে কোনো ভেদ থাকে না, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বলে কোনো ভেদাভেদ থাকে না। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেই আকাশের বৃষ্টিটা ভালো জায়গায় পড়ে, কাঁটা ক্ষেত বা ঝোপঝাড় পড়ে না, এটা হয় কি না? আকাশের বৃষ্টি যখন পড়ে তখন কাঁটা খেতেও পড়ে, যেমন ঝোপঝাড়েও যেমন পড়ে, পরিষ্কার জায়গাতেও পড়ে, ড্রেনেও পড়ে, তাই তো? মানে প্রকৃতির কাছে যেমন সবাই সমান, ঠিক তেমনি যারা মহামানব তার কাছেও কিন্তু কি প্রত্যেকটি মানুষই কিন্তু সমান, তাই তো? হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই কিন্তু সমান। তাই এই অভিযোগটা নিয়ে আসতো কারা? কিছু কিছু মানুষ নিয়ে আসতো। কার প্রতি অভিযোগ নিয়ে আসতো? স্বামী বিবেকানন্দের প্রতি। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইনেস, এই একই বৈষয়িক বা বিষয়গত ধারণা যাদের মধ্যে ছিল, দ্যাট মেড স্বদেশ আর বিদেশ, যে ধারণাটার কারণে তাদেরকে বিদেশি এবং স্বদেশী এই পার্থক্যটা করে দিত, ডিস্টিংগুইশেবল, সেটা কি একত্রিত করত, কি না অলসো প্রিভেন্টেড, বাধা দান করতো একত্রিতকরণের ক্ষেত্রে। দিস সিম্পলি শোড, এই সহজ সরল আত্মাগুলিকে, ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, ফর্মালি মানে প্রথাগত, কনসিভিং মানে কি? একতা তৈরিতে বিশ্বাসী, অফ ইউনিটি, ইউনিটি মানে একতা। তার মানে কি? মানুষগুলোর মনের মধ্যে যে ধারণা থাকার কারণে স্বদেশ এবং ওরা স্বদেশী এরা বিদেশি, যে ধারণাটা থাকার জন্য এই স্বদেশী বিদেশি মনোভাবটা থাকতো, সেই ধারণাটাই কি? সেই ধারণাটাই এই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা সবাই এক, এই একত্রিতকরণের যে থিওরি, এই থিওরিটা সেইটা কি বাধা দিত। সোজা কথায় মনের মধ্যে যে ধারণা, মনের মধ্যে যে হিংসাটা থাকতো, যে হিংসা বা যে ধারণার কারণে আমরা স্বদেশী ওরা বিদেশি, এইটাকে তারা পৃথক করতো। সেই একই ধারণা থাকলে তবেই তো ও হিন্দু, এ মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, এটাকে পৃথক পৃথক করবে। যদি ওই ধারণা না থাকতো তাহলে কে স্বদেশী কে বিদেশি এটাও যেমন থাকতো না, ঠিক তেমনি এ হিন্দু এ মুসলিম এই বিষয়টাও থাকতো না। তাহলে ওই ধারণাটাই কি সবাইকে একত্রিত হতে কি করছে? বাধা দিচ্ছে। আমাদের মধ্যে একটাই ধর্ম মনে রাখতে হবে, সেটা সবাইকে মনে রাখা দরকার। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যত সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে মনে রাখা দরকার যে কি আমাদের মধ্যে একটাই ধর্ম, সেটা হচ্ছে গিয়ে কি মানব ধর্ম। আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আগে বড় পরিচয়। কোনো মানুষ যদি গীতা পাঠ না করে,
কোনো মানুষ যদি কোরআন পাঠ না করে আহামরি তার মানুষটার কোনো ক্ষতি হয়ে যাবে না। একটা মানুষ যদি সারা জীবন গীতা পাঠ না করে, সারা জীবন যদি কোরআন পাঠ না করে, তার জীবনে কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই মানুষটার জরুরি কি, তার সামনে যদি কোনো একটা মানুষ মারা যায়, তার উচিত কি তাকে বাঁচানো। কোনো একটা মানুষ খেতে পাচ্ছে না, তার উচিত কি তাকে একটু খাবার দেওয়া। এই যে একে অপরের সুখে সুখী হওয়া, একে অপরের দুঃখে দুঃখী হওয়া, এটাই হচ্ছে গিয়ে কি মানব ধর্ম। তাহলে এটা কিন্তু জরুরি। তোর সামনে একটি মানুষ ডুবে যাচ্ছে জলেতে, তুই সাঁতার জানিস, তুই যদি তাকে না বাঁচাস, ভালো করে বল, তুই তাকে না বাঁচাস, তো সাঁতার জানা সত্ত্বেও তুই বাঁচাতে পারতিস। একটা দড়ি ছিল, তুই দড়িটা ছুড়ে দিয়ে তাকে বাঁচাতে পারতিস। তুই যদি না বাঁচাস, তোর যতখানি পাপ হলো, বুঝেছিস, তোর তোর প্রচুর পাপ, তোর তো ক্ষমতা যদি তোকে বাঁচাতে পারিস, তুই তোকে বাঁচালি না, মানে এটা তোর পাপ হলো। তুই যদি গীতা পাঠ করিস না করিস, তুই যদি কোরআন পাঠ না করিস, তাহলে তোর তোর কোনো সমস্যা হবে না বা কোনো পাপ কিন্তু হবে না। কিন্তু তোমার মানব ধর্মটা কিন্তু তোকে বাঁচানোটাও দরকার। তাহলে একটাই মাত্র ধর্ম, এটা আমাদের প্রত্যেককেই মনে রাখা দরকার, সেটা তো মানব ধর্ম। এবং এই মানব ধর্ম যদি আমরা বিশ্বাসী হই, তাহলে এই পাটিপুটি করতে গিয়ে বল আর এই সাম্প্রদায়িক যে দাঙ্গা, এগুলো কিন্তু একটাও কিন্তু আর হওয়ার কথা না। আমি যখন একটা অন্য মানুষকে ছুরি নিয়ে কাটতে যাবো, তখন আমার মনে রাখা দরকার যে আমি যে লোকটিকে কাটতে যাচ্ছি, ওইটা হচ্ছে আমার পাড়ার করিম চাচা, ও খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। আবার মুসলিম সম্প্রদায়ের একটি মানুষ যখন হিন্দু ধর্মের মানুষটিকে মারতে আসবে, তখন তার ভাবা দরকার এ হচ্ছে আমাদের গায়ের ফটিক কাকা, তাই তো, ও ওর ঘরে একটি ছেলে একটি মেয়ে আছে, ওকে মেরে দিলে ওর সংসারটি কিন্তু ভেসে যাবে। তাহলে এই যে সহানুভূতি ভাবটা, এই ভাবটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং কিন্তু আমাদের এই পাটিপুটি ঝামেলাটা কিন্তু আর হওয়ার কথা নয়। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান, যেখানে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের যে ব্যাপারটা, ওয়ার বাট রাইভেল এলিমেন্টস, এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে। ওদের মনের ভাবটা এমন যে ওই ভাব থেকেই হিন্দু মুসলিম সবাইকে একসাথে মিশতে দেয় না, ওই মনের ভাব থেকেই ওরা বিদেশি আমরা স্বদেশী, ওই মনের ভাব থেকেই হিন্দুদের সঙ্গে মুসলমানরা যেন কি একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়ে গেছে। রাইভেল মানে কি প্রতিদ্বন্দ্বী। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের যে মাটি, এখানে পাঞ্জাব বানানটা দেখো পিএ, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের যে মাটিটা, দে আর গুড, তারা যুক্তি দিত। কারা যুক্তি দিত? অন্যান্য সাধু সন্তরা, অন্যান্য পুণ্যার্থীরা যুক্তি দিত গিয়ে কি পাঞ্জাবের মাটিটা ওয়ার ড্রেন্স, সিক্ত হয়ে আছে উইথ দ্য ব্লাড, রক্তে, অফ দোজ, সেই সমস্ত মানুষদের হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, যারা বিশ্বাসের জন্য মারা গেছে, যারা ধর্ম রক্ষার জন্য মারা গেছে। বুঝেছিস? পাঞ্জাবের মাটিটা কি ধার্মিক মাটি, শিখ ধর্মের মানুষ খুবই নিষ্ঠবান হয়, তাদের গায়ের ক্ষমতা আছে। বলছে কি তারা ধর্ম রক্ষার জন্য কি তারা দলে দলে মানুষ শহীদ হয়েছেন, ধর্ম রক্ষার জন্য দলে দলে মানুষ কি মারা গেছেন। সেই পাঞ্জাবের ধার্মিক মানুষদের রক্তে পাঞ্জাবের মাটিটা কি না একদম ভিজে গেছে। হেয়ার, এখানে অ্যাটলিস্ট কমপক্ষে লেট হিম প্র্যাকটিস, তাকে অভ্যাস করতে দাও, অনুসরণ করতে দাও এই ন্যারো অর্থোডক্সি, একটি বিশ্বাস বা গোড়ামির ব্যাপারটা। বলছে কি তাহলে কিছু হোক না হোক, পাঞ্জাবের যে ধর্মীয় মানুষগুলো তাদের কথা ভেবে কিছু হোক না হোক, একটু আমাদের ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় গোড়ামিটা রাখা কিন্তু জরুরি। ইন অ্যান্সার টু দিস, এই প্রশ্নের উত্তরে যখন এই সমস্ত মানুষগুলো বলতো, এই সমস্ত প্রশ্নগুলো করতো, সেই প্রশ্নের উত্তরে বিবেকানন্দ কি বলতেন? ইন অ্যান্সার টু দিস, এই প্রশ্নের উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ, যেমনটি হওয়া দরকার, ইনফ্যাক্ট বাস্তবিক পক্ষে, অ্যান্ড অ্যানারকনিজম মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, অ্যানারকনিজম মানে হচ্ছে কি সময়ের সঙ্গে তাল মেলাতে পারা, অফ অ্যানারকনিজম অফ দ্য ফিউচার, ভবিষ্যতের কথা ভেবে, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, স্বামী বিবেকানন্দ তাদেরকে কি বাস্তবিক মানে ছাড় দিতেন। মানে কি যে সময়ে যে কথাটা বলা প্রয়োজন, ভবিষ্যতে সঙ্গে তাল মিলিয়ে, বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে যে কথাটা বললে পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায়, সেই রকমের কথা কে বলতেন? স্বামী বিবেকানন্দ বলতেন। অফ দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যার বহিঃপ্রকাশ ঘটত, অফ হিজ লাভ, তার ভালোবাসা, ফর দ্য ব্রিথরেন, তার গুরু ভাইদের প্রতি। ব্রিথরেন মানে কি তার গুরু ভাই। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল, এবং তার আদর্শগুলোকে চালনা করতেন, হোম টু দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে, উইথ দ্য গ্রেটার ফোর্স, আরো বৃহৎ শক্তিতে, অ্যান্ড ভেহেমেন্স, এবং আগ্রহ সহকারে। মানেটা কি লক্ষ্য কর, কোন একটি বাচ্চা ছেলে যদি মায়ের কাছে
মিষ্টি খাওয়ার জন্য তোর কি বলে বায়না করে, মা আমাকে মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। এবার আমরা জানি মিষ্টি বেশি খাওয়াটা হচ্ছে ক্ষতিকর, কারণ সুগার, তাই তো? মিষ্টি, অতিরিক্ত মিষ্টি খাওয়া, অতিরিক্ত নুন খাওয়া, এগুলো ক্যান্সারের সমান, বুঝেছিস? মা জানে যে কি মিষ্টি খাওয়াটা খুবই ক্ষতিকর, কিন্তু যখন ছেলে যখন প্রচন্ড বায়না করে, যখন তাকে কোনোভাবে আর সামলাতে পারা যায় না, তখন বাধ্য হয়ে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য একটা বড় মিষ্টির পরিবর্তে হয়তো ছোট একটা চিনির দানা দিয়েও তাকে ভোলানোর চেষ্টা করে, তাই তো? পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মা জানে যে ক্ষতিকর, তবু পরিস্থিতিকে সামাল দেয়। ঠিক তেমনি এই সমস্ত মানুষগুলো এই যে প্রশ্নগুলো তুলছে, ও হিন্দু, এ মুসলমান, ও স্বদেশী, এ বিদেশি, এইগুলোকে সামাল দেওয়ার জন্য বিবেকানন্দ সেই সময়ে কি বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে তিনি কথা বলতেন, এবং তিনি এমনভাবে কথা বলতেন যাতে করে তিনি সেই সময় পরিস্থিতিটা শান্ত হয়ে যায়, এবং পরোক্ষভাবে তার যেটা আদর্শ, সেই প্রিন্সিপালটাকে তিনি তাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করতেন। তার গুরু ভাইদের মধ্যে তার আদর্শটাকে, তিনি কোন ধর্মে বিশ্বাসী, তিনি যে মানব ধর্মে বিশ্বাসী, সেজন্যই বলছেন গিয়ে কি না, যত্র জীব তত্র শিব, যেখানেই মানুষ দেখতে পাবে তার মধ্যেই ভগবানের অস্তিত্ব। এখানে শিব বলতে শুধু শিব ঠাকুরই নয়, এখানে শিব বলতে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান। যেখানেই মানুষ দেখতে হবে তার মধ্যেই ভগবান বিরাজমান, তার মধ্যে আল্লাহ তাআলা বিরাজমান। অর্থাৎ মানুষের মধ্যে ভগবান, মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করছে, এই জ্ঞানটা নিয়ে তিনি কি মানুষকে সেবা করতে বলেছিলেন, মানুষকে ভালোবাসতে বলেছিলেন, হয়েছে? এটা ছিল বিবেকানন্দের প্রিন্সিপাল। সেইটাকে তিনি পরোক্ষভাবে ওই গুরু ভাইদের প্রতি গিয়ে কি করতেন না, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল, কিন্তু যখন তিনি গল্পগুলো বলতেন অফ হিজ ওয়ান ডিসকাশন, তার উষ্ণ ভালোবাসার আলোচনার মাধ্যমে, দ্য ফরেন মাইন্ড, বিদেশিদের মন, কুড নট হেল্প, যেন বিদেশিদের মনগুলো যেন ভরতো না, বুঝেছিস? এইরকমের কথাগুলো যদি বলতেন, তখন এই কথা শুনে সেই তাদের মনগুলো যেন ভরে উঠতো না, তাকে সাহায্য করতো না। উইথ সাম অ্যামিউজমেন্ট, মজার ছলে, নাথিং দ্য প্যারাডক্স, যার মধ্যে কোনো প্যারাডক্স মানে কি বৈপরীত্য, বিপরীত ভাব, তার মধ্যে কোনো বৈপরীত্য থাকতো না। দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, এমনকি তহসিলদার নিজে, অ্যান্ড মেনি অফিসার্স, এবং কি অনেক কর্মচারী, অ্যান্ড সার্ভেন্টস, এবং অনেক চাকর বাকর বা অন্যান্য কি বলবো সাধারণ মানুষ, সাধারণ মানে চাকর বাকর, তহসিলদার, অন্যান্য অফিসার এবং অনেক চাকর বাকর অফ দ্য পিলগ্রিমেজ, এই যে তীর্থযাত্রা চলতো, সেই তীর্থযাত্রীদের মধ্যে হ্যাড বিন মুসলমান, তারা ছিল কি সম্প্রদায়গতভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষ। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিম, এবং কেউ স্বপ্নেও ভাবেনি অফ অবজেক্টিং, অবজেক্ট মানে বাধা দান করা, কেউ স্বপ্নেও বাধা দান করার কথা ভাবেনি টু দেয়ার এন্টারিং দ্য কেভ, সেই মুসলমান সম্প্রদায়ের মানুষ যে হিন্দু সম্প্রদায়ের যে তীর্থক্ষেত্র অমরনাথের গুহায় ঢুকবে, সে অমরনাথের গুহায় ঢোকার ব্যাপারে হিন্দু ওয়ার্শিপার্স, হিন্দু পূজারীদের সঙ্গে অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য সাইন, এই তীর্থক্ষেত্রের যেটা শেষ তীর্থস্থান, এরা যাচ্ছে কোথায়? অমরনাথ, তাই তো? তাহলে অমরনাথ একটা তীর্থস্থান, তাহলে এরা তীর্থযাত্রা করছে, এদের লক্ষ্যস্থান কোথায়? অমরনাথ। তাহলে অমরনাথ হচ্ছে তাদের শেষ তীর্থস্থান, সেই অমরনাথটা পাহাড়ের গুহায় অবস্থিত। তাহলে বলছে হিন্দুদের দ্বারা পূজিত, হিন্দুদের দেবতা যে গুহাতে বাস করছে, সেখানে তহসিলদার, কয়েকজন অফিসার, কয়েকজন চাকর যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা যে ওই পাহাড়ের গুহাতে যে যাচ্ছে, সেখানে তাদেরকে ঢোকার ক্ষেত্রে বা বাধা, তারা কেন যাবে আমাদের তীর্থক্ষেত্রে, এটা কিন্তু বাধা দেওয়ার ব্যাপারে তারা কিন্তু স্বপ্নেও কিন্তু এই কথাটা কিন্তু ভাবেনি। ব্যাপারটা বুঝতে পারলি? তারা কেন যাবে আমাদের তীর্থক্ষেত্রে, এই কথাটা কিন্তু কেউই বলেনি। তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তারপরে তহসিলদার এসেছিলেন, তহসিলদার মানে ট্যাক্স কালেক্টর, কেম এসেছিলেন আফটারওয়ার্ডস, তারপর ইনডিড বাস্তবিক পক্ষে বা প্রকৃত পক্ষে, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধু বান্ধবীদেরকে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, এই প্রার্থনা নিয়ে, বেগিং মানে কি প্রার্থনা করা, নিবেদন করা, হ্যাঁ, ভিক্ষে করা, ফর্মাল অ্যাকসেপ্টেন্স, তাকে গ্রহণ করার ব্যাপারে বাই দ্য স্বামী বিবেকানন্দ দ্বারা অ্যাজ ডিসাইপল, তার শিষ্যত্ব গ্রহণে। তারপরে কি বলছে, তহসিলদার তার বেশ কিছু বন্ধু বান্ধবীদেরকে নিয়ে স্বামী বিবেকানন্দের কাছে এসেছিলেন যে হে বিবেকানন্দ, হে প্রভুজি, হে স্বামীজি, আপনি আমাদেরকে শিষ্য হিসাবে গ্রহণ করুন। অ্যান্ড ইন দিস, এবং এখানে নো ওয়ান সিম টু ফাইন্ড, কেউই খুঁজে পায়নি এনিথিং, কোনো কিছু, ইনকনগ্রুয়াস, কোনো বেমানান জিনিস, অর সারপ্রাইজিং, অবাক হওয়ার জিনিস। সারপ্রাইজিং মানে অবাক হওয়া, ইনকনগ্রুয়াস হচ্ছে কি বেমানান, মানে মুসলমান সম্প্রদায়ের মানুষ কেন বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করবে, কেন হিন্দু ধর্মের
ধর্মান্তরিত হবে, এই বিষয়ে যখন তারা প্রস্তাব দিয়েছে আমাকে আপনাদের শিষ্য হিসেবে গ্রহণ করুন বা আমাদেরকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন, এই জায়গায় কিন্তু কেউ কোনো খারাপ জিনিস বা কোনো অবাক হওয়ার মতো জিনিস দেখেনি, কোনো বেমানান জিনিস কিন্তু তারা দেখেনি। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে উই কটা সময় আমরা কোন একটি জায়গাতে পৌঁছেছিলাম উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড ক্যাম্প, এবং আমরা তাঁবু কাটিয়েছিলাম উইথ ইট। উইথ ইট বলতে কি, ওই অন্যান্য সহযাত্রী, অন্যান্য তীর্থযাত্রী তাদেরকে নিয়ে। ফর দ্যাট নাইট, সেই রাত্রিবেলার জন্য, অ্যাট পাওয়ান, PAWAN, পাওয়ান, এটাকে আমরা পবন বলি, কিন্তু ডাব্লুর উচ্চারণটা ওয়ার মতো হয় আর কি। অ্যাট পাওয়ান, পাওয়ান নামক জায়গায়, এই জায়গাটা আন্ডারলাইন কর। লিভিং ইসলামাবাদ, তাহলে ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামহেয়ার, আমরা কোন একটি জায়গার নাগাল পেয়েছিলাম, কোন একটি জায়গায় পৌঁছেছিলাম, উইথ দ্য পিলগ্রিমেজ, এই তীর্থযাত্রী বা পুণ্যার্থীদেরকে নিয়ে, অ্যান্ড ক্যাম্প উইথ ইট, এবং এই পুণ্যার্থীদেরকে নিয়ে আমরা একটা তাঁবু খাটিয়েছিলাম, ফর দ্য নাইট, রাত্রিবেলার জন্য, অ্যাট পাওয়ান, কোথায়, পাওয়ানে। তাহলে ইসলামাবাদ ত্যাগ করে তারা প্রথম যেখানে তাঁবু খাটিয়েছিল জায়গাটার নাম কি, পাওয়ান। এই পাওয়ান জায়গাটা কি জন্য বিখ্যাত, কিসের জায়গা, ওই জায়গাটা আন্ডারলাইন কর। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এটি একটি জায়গা যেটি বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, ফর ইটস হোলি স্প্রিংস, তার পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। হোলি মানে পবিত্র, স্প্রিং মানে ঝর্ণা, এই জায়গাটি পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। ঝর্ণার ইংরেজি কি, স্প্রিং মানে ঝর্ণা, আর ফাউন্টেন মানে ঝর্ণা। প্রত্যেকটি তীর্থক্ষেত্রে দেখবে এরকম কিছু পবিত্র জল থাকে, দেখবি যেমন মক্কায় মুসলিমরা যখন হজ করতে যায় তখন একটি জমজম কূপ আছে, সেই জমজম কূপের যে পানিটাকে পবিত্র বলে তারা এখানে নিয়ে আসে। ঠিক তেমনি আমাদের হিন্দু ধর্মেরও যতগুলো তীর্থস্থান আছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু পবিত্র কিছু জল বা পবিত্র ঝর্ণার জলটা কিন্তু আমরা নিয়ে আসি। রামেশ্বরম তীর্থক্ষেত্রে গেলে দেখবি সেখানে বেশ কতগুলো কুয়ো আছে, সেটাও কিন্তু শিবপুরের জায়গা, বেশ কতগুলো কুয়ো আছে, সেই কুয়োর জল বালতি করে তুলে প্রত্যেকের মাথায় মাথায় ঢালা হয় পবিত্র করার জন্য, এবং সেই কুয়োর জলটাকে আমরা বোতলে করে নিয়ে আসি। এখানে সেটাই বলছে। পাওয়ান জায়গাটা কি জন্য বিখ্যাত, পাওয়ান ইজ ফেমাস ফর হোলি স্প্রিং, পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারছি, ইয়েট এখনো, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, ব্রিলিয়ান্স অফ দ্য লাইট মানে কি, আলোর আভা, আলোর ছটা, রিফ্লেক্টেড, যে আলোর ছটাটা প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, পরিষ্কার কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক, দ্যাট ইভিনিং, সেদিন সন্ধ্যাবেলায়। ট্যাঙ্ক মানে কি, বৃহৎ জলাশয় বা পুষ্করিণী বা পুকুর বা দিঘি, TANK, ট্যাঙ্ক, জলাশয়, পুকুর বা দিঘি। তাহলে যখন তারা পাওয়ান নামক জায়গায় পৌঁছেছিল, এটি বড় জলাশয় ছিল, সেখানে কি না আলো, এই যে বলছে এখানে ব্রিলিয়ান্স অফ লাইটস, আলোর যে আভা, রিফ্লেক্টেড সেটা প্রতিফলিত ছিল, ইন দ্য ক্লিয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। যদি কোন একটা জিনিস পরিষ্কার বা স্বচ্ছ হয় তাহলে সেটা আবার কালো হয় কি করে, হতে পারে। রাতের বেলা হলে জলটা পরিষ্কার জল ঠিকই আছে, কোনো নোংরা টোংরা নেই, কিন্তু রাতের বেলা হলে তো অন্ধকার, জলটা তো কালো লাগবেই, তাই না। ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, পরিষ্কার কালো জলে, অফ দ্যাট ট্যাঙ্ক, ওই জলাশয়ে, দ্যাট ইভিনিং, সেদিন সন্ধ্যাবেলায়, অ্যান্ড এবং থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস মানে কি, ছোট ছোট দল। লক্ষ্য কর, THRONGS, তারা বইয়ের মধ্যে নোট করে রাখ। থ্রংস মানে হচ্ছে কি, ভিড় বা ছোট ছোট দল, অফ পিলগ্রিমস মানে কি, তীর্থযাত্রীদের, তীর্থযাত্রীদের ছোট ছোট দলগুলি, প্রসিডিং, তারা এগিয়ে চললো, ইন লিটল গ্রুপস, ছোট ছোট দলে, ফ্রম সাইন টু সাইন, একটি তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে। বুঝেছিস, একটি তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে এগিয়ে যেতে লাগলো। যেমন যারা তারকেশ্বরে জল ঢালতে গেছিস তারা দেখবি ওই বা শুনে থাকবি, শ্রীরামপুর থেকে যখন তারকেশ্বর জল ঢালতে যাওয়া হয় মাঝখানে কিন্তু অনেকগুলো তীর্থস্থান পড়ে, কোথাও হনুমান মন্দির পড়ে, কোথাও ডাকাত কালীর মন্দির পড়ে, কোথাও কি বলবো আমাদের লোকনাথ বাবার মন্দির পড়ে, সেখানে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে যায়, ওগুলো এক একটা তীর্থস্থান। আবার মক্কায় হজ করতে গেলে পার্টিকুলার যখন আমরা কাবা ঘরে ঢুকি, কাবা ঘরটা হচ্ছে আমাদের মূল লক্ষ্যস্থান, সেটা বাদেও কিন্তু আমাদের আরো অন্যান্য আনুষঙ্গিক জায়গা থাকে। মাথার চুলগুলোকে নেড়া হতে হয় হয়তো, আর কি করতে হয়, একটা জায়গায় শয়তানকে ঢিল মারতে হয়,
তাহলে ওইগুলো কিন্তু রিচুয়ালস বা ওইগুলো কিন্তু এক একটা মানে ওই মক্কায় হজ করতে যাওয়ার একটা পার্ট হিসেবে পড়ে। ঠিক তেমনি এরা যাচ্ছে অমরনাথে, সে অমরনাথ যাত্রা করার ক্ষেত্রে বিভিন্ন দল একটা তীর্থস্থান থেকে অন্য একটা তীর্থস্থানে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে গেছে। এক পেহেলগাঁও নামক জায়গায় দ্য ভিলেজ অফ দ্য শেপার্স, এই জায়গাটা আন্ডারলাইন কর। পেহেলগাঁওটা কিসের জায়গা? পেহেলগাঁওটা হচ্ছে গিয়ে কি মেষ পালকদের গ্রাম। শেপার্ড মানে কি মেষ পালক, যারা ভেড়া চড়ায়, সেই মেষ পালকদের গ্রাম। এক পেহেলগাঁও দ্য ভিলেজ অফ দ্য শেপার্স, পেহেলগাঁও জায়গা যেটা কি, যেটা হচ্ছে তো আমাদের মেষ পালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, এই জায়গাতেই আমাদের যে তাঁবুটা কি বা আমাদের যে দলটা একদিনের জন্য এখানে কি থেমেছিল, বিশ্রামে ছিল। হল মানে কি বিশ্রাম নেওয়া। টু কিপ একাদশী, কি রাখার জন্য? একাদশী রাখার জন্য। একাদশীটা কি? সনাতন ধর্মের মানুষের কাছে, হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একাদশী একটি পবিত্র তিথি বা ব্রত। একাদশী ব্রত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করা হয়? উপোস করা হয় বা উপবাস করা হয়, তাই তো? একাদশী হচ্ছে একটা উপোস রাখার ব্রত। বিষয়গুলো সব একই। আমাদের হিন্দুদের কাছে যেটা একাদশী বা উপোস, মুসলিমদের কাছে সেটা হচ্ছে গিয়ে রোজা। সব বিষয়গুলি ঘুরিয়ে ফিরিয়ে এক, শুধু নামের হেরফের। হিন্দুর কাছে জল যেটা, মুসলমানের পানি। ভগবানের কৃপা হলো আল্লাহর মেহের বাণী, তাই তো? একটাই তো, ভগবান তুমি আমাকে কৃপা করো আমি যেন পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি, পরীক্ষায় পাস করতে পারি। আবার আল্লাহ তাআলা তুমি আমাকে মেহেরবানি করো যাতে করে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। বিষয়টা একই, যেটাই জল সেটাই পানি, যেটাই ভগবানের কৃপা সেটাই আল্লাহর মেহেরবানি। তাহলে পেহেলগাঁও নামক জায়গায় একাদশী রাখার জন্য তারা কি একদিন সেখানে থেমেছিল। ইট ওয়াজ এ বিউটিফুল লিটল রেভাইন, এটা ছিল একটি খুব সুন্দর ছোট্ট গিরিখাত। রেভাইন মানে কি? গিরিখাত। গিরি মানে পাহাড় বা পর্বত, খাত মানে তার নিচে যে অংশ। তাহলে হচ্ছে কি ইট ওয়াজ, এটা ছিল কোনটা? পেহেলগাঁওটা। এ বিউটিফুল, একটু সুন্দর, লিটল রেভাইন, ছোট্ট গিরিখাত, ফ্লোর্ড, যার তলদেশটা কি, যদি গিরিখাত হয়, গিরিটা বা পাহাড়টা কি দিয়ে তৈরি? পাহাড়টা তৈরি হচ্ছে আমাদের পাথর দিয়ে, তাহলে পাহাড়ের তলদেশটা সেই পাথরই থাকবে। যার তলদেশটা কি ছিল? ফর দ্য মোস্ট পার্ট, যার বেশিরভাগ অংশটা উইথ স্যান্ডি, বালুকাময়। এবার পাহাড়ের তলদেশে কি হয়? পাহাড়ের যে পাদদেশ অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় ঝর্ণা নদী ঝরে ঝরে আসে, সেখানে ছোট ছোট কি থাকে? বালুকোনা থাকে, আবার কি থাকে? নুড়ি পাথরও থাকে, তাই তো? তাহলে পাথুরে জায়গাটা হলেও সেখানে পরবর্তী পর্যায়ে বালি থাকবে আর নুড়িও থাকবে। এটাই বলছি, যার বেশিরভাগ অংশটা স্যান্ডি আইল্যান্ডস, বালির দ্বীপ। ইন দ্য পেবেল ওয়ার্ন বেড, যা পেবেল মানে কি? নুড়ি পাথর, যার মধ্যে নুড়ি পাথর বেছানো। বেড মানে এখানে বিছানা, কিন্তু এখানে বিছানা বলবো না, এখানে নুড়ি পাথর দ্বারা আবৃত। পেবেল ওয়ার্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি নদী। মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণা। পাহাড়ি নদী দ্বারা বয়ে আনা ছোট ছোট নুড়ি পাথর এবং ছোট ছোট বালুকোনা দ্বারা সেই পাহাড়ি অঞ্চলে যে গিরিখাতগুলোকে ভরিয়ে দিয়েছে। দ্য স্লোপস, এই ঢালগুলি, স্লোপ মানে কি? পাহাড়ের ঢাল। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, এই জায়গার যে ঢালগুলি সেগুলি অন্ধকার হয়ে আছে, কিসে? পাইন গাছ দ্বারা। আমরা জানি পাহাড়ি এলাকাতে বেশিরভাগ কি গাছ জন্মায়? পাইন গাছ। পাইন গাছগুলো দেখতে কিসের মতো? খানিকটা, পাইন গাছগুলো দেখতে খানিকটা পিরামিডের মতো। কেন এরকম পিরামিড মতো কেন? পাহাড়ি এলাকাতে প্রচুর পরিমাণে কি পড়ে? বরফ পড়ে। তাই এদের অভিযোজনগত বৈশিষ্ট্য এতটাই, পিরামিডের মতো বরফটা পড়লে কি একদম সাঁ করে গড়িয়ে পড়ে যাবে, গাছটা এখানে টিকে থাকতে পারবে, কোনো ক্ষতি হবে না। যদি বট গাছের মতো, পাইন গাছগুলো যদি বট গাছের মতো ডালপালা মেরে থাকতো তাহলে কি হতো? প্রচুর বরফ ওই গাছগুলোতে পড়লে তার বরফের ভারে গাছগুলো ভেঙে যেত, নষ্ট হয়ে যেত, গাছ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতো না। তাই উপরওয়ালার এমন সৃষ্টি, এই গাছটার এমন অভিযোজন ক্ষমতা, পাহাড়ি এলাকাতে পাইন গাছগুলোকে একদম পুরো পিরামিডের মধ্যে থাকতো, তাতে করে বরফ পড়লে গড়িয়ে চলে যায়। তাহলে সেই পাইন গাছের দ্বারা অন্ধকার হয়ে যেত কি? সেই পাহাড়ি ঢালগুলি বা উপত্যকাগুলি। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং ওভার মানে কি? উপরে। ওভার দ্য মাউন্টেন, পাহাড়ের উপরে, অ্যাট ইটস হেড, এর মাথায় বা চূড়ায়। একটা পাহাড় যদি এরকম তোর উঁচু হয়, তাহলে এই যে চূড়ায়, পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের উপরে কি? and over the mountain at its head was seen, পাহাড়ের উপরে বা পাহাড়ের চূড়ায় দেখতে পাওয়া যেত
অ্যাট সানসেট, সূর্য অস্ত যাওয়া, সূর্যের অস্ত যাওয়াটা পাহাড় চূড়াতে দেখতে পাওয়া যেত। দ্য মুন নট ইয়েট ফুল, সূর্য অস্ত যাওয়ার পর কে ওঠে? চাঁদ, তাই তো? সূর্য অস্ত যাওয়ার পর চাঁদ ওঠে, তখন সেই চাঁদ দেখা যাচ্ছে নট ইয়েট ফুল, যদিও চাঁদটা পরিপূর্ণ নয়, যদিও সেই চাঁদটা পরিপূর্ণ নয়। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। দেখবে এটা ছিল এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যে এটাকে ভারতবর্ষের কি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে অথবা নরওয়ে বলা হয়ে থাকে। সুইজারল্যান্ড জায়গাটা যেমন বা নরওয়ে জায়গাটা যেমন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তদ্রূপ ভারতবর্ষের কাশ্মীরের যে পহেলগাঁও নামক জায়গাটা, সেটা গিয়ে কি এতটাই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যে এই জায়গাটাকে ভারতের সুইজারল্যান্ড বা নরওয়ে বলা হয়ে থাকে। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, জেন্টলেস্ট মানে কি শীতল শান্ত ভাব, লাভলিয়েস্ট মানে কি অতি সুন্দর। তাহলে আমাদের পহেলগাঁও জায়গাটা এতটাই ঠান্ডা, এতটাই শীতল, এতটাই সুন্দর যে এই জায়গাটাকে ভারতবর্ষের নরওয়ে বা ভারতবর্ষের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। কোন জায়গাটাকে ভারতের নরওয়ে বা ভারতের সুইজারল্যান্ড বলা হয়? পহেলগাঁও। পহেলগাঁও জায়গাটা কি জন্য বিখ্যাত? এই জায়গাটা কি জায়গা? পহেলগাঁও হচ্ছে গিয়ে কি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, এবং এটা হচ্ছে কি ইট ইজ দ্য ভিলেজ অফ শেপার্ড, তাই তো? মেষ পালকদের গ্রাম। হেয়ার এখানে এই জায়গায় উই স আমরা দেখেছিলাম দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, মানুষের বাসস্থানের শেষ চিহ্ন। মানে কি এই জায়গা পর্যন্ত মানুষ রেগুলার হইতে বসবাস করে, এর উপরে আর যত উঁচুতে পাহাড়ি এলাকায় যাওয়া যায় সেখানে ততটা মানুষ আর বসবাস করে না। তাহলে এখানে আমরা দেখেছিলাম হেয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, ডুয়েলিং মানে বসবাস করা, মানুষের বসবাসের চিহ্ন কি কি? যেমন এ ব্রিজ, একটি সেতু ছিল বা একটি ব্রিজ ছিল। এ ফার্ম হাউস, একটি খামার বাড়ি ছিল। উইথ ইটস প্লাউ ফিল্ড, সেখানে চাষ দেওয়া জমি ছিল। প্লাউ মানে কি চাষ দেওয়া বা লাঙল দেওয়া, ফিল্ড মানে জমি। অ্যান্ড এ ফিউ সিয়েটার হার্টস, সিয়েটার হার্টস লক্ষ্য কর, SEATER, সিয়েটার হার্টস মানে কি না, সিয়েটার হার্টস মানে হচ্ছে পশু খামার বাড়ি, যেখানে পশু পালন করা হয়। এবং ছিল কতিপয় এ ফিউ সিয়েটার হার্টস, কয়েকটি খামার বাড়ি। তাহলে পহেলগাঁও জায়গাটা এটাই হচ্ছে পাহাড়ি এলাকায় ওঠার শেষ মানুষের বসবাস করার জায়গা। এখানে কয়েকটি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, খামার বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, আর কি চাষযোগ্য জমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এবং হেয়ার এখানে অনেক গ্রাসি নল, গ্রাসি মানে হচ্ছে গিয়ে কি ঘাসে ঢাকা, নল KNOLL, নল মানে হচ্ছে গিয়ে কি KNOLL, নল মানে হচ্ছে গোলাকার টিলা। টিলা মানে কি উঁচু ঢিপির মতো জায়গাকে কি বলা হয়? টিলা। ওই জায়গাটা কিসে ঢাকা আছে? গ্যাস, গ্যাস মানে কি ঘাস, তাহলে গ্যাসি নল মানে কি ঘাসে ঢাকা টিলা। অ্যান্ড হেয়ার এবং এখানে অনেক গ্যাসি নল, একটি গোলাকার টিলার উপরে when the final march began, যখন আমরা শেষ যাত্রাটা শুরু করলাম, মানে ওখান থেকে আমরা যখন আমাদের অমরনাথ যাওয়ার জন্য শেষ যাত্রাটা শুরু করলাম, উই লেফট, আমরা ত্যাগ করে এসেছিলাম, দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের দলের অবশিষ্ট মানুষদেরকে কি এন ক্যাম্প, যারা তখনও তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল বা তাঁবুর মধ্যেই রয়ে গিয়েছিল। তাহলে এবারে যখন ধর পাহাড়ে উঁচুতে উঠছে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা একসঙ্গে আছে, এবারে একসঙ্গে জায়গা পর্যন্ত খুব সরু পথ, একসঙ্গে তো 2000 মানুষ যেতে পারে না, হয়তো 15টা লোক দল একসাথে উঠছে, ধর বাকি লোকগুলো বিশ্রাম নিয়ে নিয়ে পাট করে উঠবে। তাই বলছে আমরা যখন শেষবারের জন্য আমরা যাত্রাটা শুরু করলাম, তখন আমাদের অবশিষ্ট মানুষগুলো তাঁবুর মধ্যেই ছিল। বল যেটা পড়লাম কার কোথায় সমস্যা আছে বল? সমস্যা থাকার কথা না। তাহলে অমরনাথ এখানে কোন ঠাকুরের কথা বলা হয়েছে? শিব ঠাকুরের কথা বলা হয়েছে। অমরনাথ কার লেখা? সিস্টার নিবেদিত লেখা। এখানে সিস্টার নিবেদিতকে কন্যা হিসেবে কল্পনা করেছে। কার কন্যা হিসেবে কল্পনা করেছে? স্বামী বিবেকানন্দের কন্যা হিসেবে কল্পনা করা হয়েছে। কোন জায়গায় থাকাকালীন বিবেকানন্দ ঘোষণা করেছিল আমরা অমরনাথ যাব? এটা হচ্ছে আচ্ছা বলে মুঘল গার্ডেনে থাকাকালীন। তারা তখন কেমন অবস্থা ছিল? ফাঁকা জায়গায় খাবার খাচ্ছিল। সেই আশা বলতে তারা কোথায় ফিরে এলো? ইসলামাবাদের নৌকায় ফিরে এলো। সেখান থেকে তারা প্রস্তুতি নিচ্ছে কোথায়? আমাদের অমরনাথ যাওয়ার। সেখান থেকে তারা প্রথমে কোথায় থামলো? পাওয়ান নামক জায়গায়। পাওয়ান জায়গাটা কি হোলি স্প্রিং এর জন্য বিখ্যাত। পাওয়ানের পর তারা কোথায় থামছে? পাওয়ানের পর তারা থামছে পহেলগাঁও। বোঝাতে পারলাম? আপ টু দিস।